সবাইকে ম্যাথ মাস্তি ত্যাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। হচ্ছে প্রবলেম নাম্বার 9টা 6টাকে আমরা 100 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত হবে এই অঙ্কটাকে আরেকটু শর্টকাটে করানো যায় সেটা আমি আজকে একটু আলোচনা করে দেবো। আমরা গতদিন কোয়েশ্চেন নাম্বার 15 পর্যন্ত আলোচনা করেছিলাম। এর মধ্যে 6 আর 9টা প্রশ্ন আনসারে ভুল ছিল, আর 6 এবং 9টা নিয়ে একটু আলোচনা করে দিই, তারপর আমরা ডে 2 মানে 15-এর পরের প্রবলেমগুলিতে চলে যাব। তো আমরা নাম্বার 6 গতদিনের প্রবলেম নাম্বার 6টা একটু আমরা দেখি কেমন। 6 আচ্ছা, গতদিনের যে প্রবলেম নাম্বার 6টা ছিল একটু আমরা গতদিনের ক্লাসটা একটু রিক্যাপ করে দিচ্ছি। কয়েকটা প্রশ্ন মানে এই প্রশ্নগুলি আরও শর্টে করা যায়, তো ওই কারণে আমি আজকে এটা আরেকটু রিপিট করে দিচ্ছি। আমরা গতদিন যেভাবে করেছিলাম সেভাবেও হবে, তো এর চেয়েও শর্ট যেহেতু করা যায় আমি আরও শর্ট ট্রিক্সটা তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো কোয়েশ্চেন নাম্বার 6 বলছিল 100 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত হবে। তো 100 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা যেগুলি 100 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 1 আর লাস্ট সংখ্যাটা হচ্ছে 99। তো আমাদের এই আরেকটা ফর্মুলা ছিল যে কতগুলি ক্রমিক সংখ্যার গড়। ফর্মুলাটা এই জায়গাতে লিখে দিই, তোমরা একটু কপি করে নেবে। খুবই ইন্টারেস্টিং ফর্মুলা এবং খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ফর্মুলাটা নোট করে নেবে যে কতগুলি ক্রমিক সংখ্যার গড়, কতগুলি ক্রমিক সংখ্যার গড়। তো কতগুলি ক্রমিক সংখ্যা বলতে যেমন ধরো এ বি ডট এইভাবে চললো n পর্যন্ত, তাদের গড় হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। এই ধরনের অঙ্কগুলি এই ফর্মুলার সাহায্যে খুব সহজে করা যাবে। তো এই কারণে আমি প্রবলেম নাম্বার 6টা আবার একটু রিপিট করে দিচ্ছি। গতদিন যে ফর্মুলাগুলি ছিল সেগুলি দিয়ে আমরা করতে পারি নাম্বার অফ টার্ম বের করে, আর এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে আমাদের নাম্বার অফ টার্মও বের করার প্রয়োজন হবে না। তো কতগুলি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে a প্লাস n b প্লাস n। তো ক্রমিক মানে হচ্ছে এটা ক্রমিক যুগ্ম হতে পারে, ক্রমিক অযুগ্ম হতে পারে। যেমন ধরো তাদের পরপর ডিফারেন্স হচ্ছে 3, এমনও হতে পারে যেমন 3, 5, 7, 8, এগুলিও ক্রমিক সংখ্যা। আবার 3 আমরা 3 যদি বাড়াই 3, 6, 9, 12, 15, এগুলিও ক্রমিক সংখ্যা। মানে পরপর ডিফারেন্সটা যদি সেম থাকে, প্রথমে ছিল 2, তারপরে 3, তারপরে যদি 4 হয়, এগুলি ক্রমিক সংখ্যা হবে। তো এই অঙ্কটার আনসার আমরা সরাসরি বের করতে পারি। ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম হচ্ছে 99, তার গড় আসবে 1 প্লাস 99 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 100/2, দিস ইকুয়াল টু 50। তাহলে এতগুলি গতকালকে আমরা যে পার্টটা করেছিলাম নাম্বার অফ টার্ম বের করে, ওইটা না করে সরাসরি এতটুকুতেই তুমি এটার আনসার দিতে পারো, ঠিক আছে। তো আমরা আমি বলছিলাম যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে একটু আলোচনা করবো। কোয়েশ্চেন নাম্বার 6টা আমি আলোচনা করে দিলাম, আর ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 9 কোয়েশ্চেন। এটা যুগ্ম অযুগ্ম যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। ইশাক হোসেন, যুগ্ম অযুগ্ম যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপর আমরা বলছি কোয়েশ্চেন নাম্বার 9 যে এখানে 1, 3, 5 এই ধরনের 25 সংখ্যার গড় কত হবে। তার মানে হচ্ছে আমাদের 1, 3, 5 ডট 25। এগুলি দেখো, এটা হচ্ছে 1 থেকে 3-এর পার্থক্য হচ্ছে 2, 3 থেকে 5-এর পার্থক্য হচ্ছে 2। মানে এগুলিও ক্রমিক সংখ্যা, পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা সেম 2 করে, তার মানে হচ্ছে এগুলিও ক্রমিক সংখ্যা। তাদের যে গড়, এই গড়টাও দাঁড়াবে, তাদের গড়টা দাঁড়াবে
ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে 1 প্লাস 25/2, 1 প্লাস 25 হচ্ছে 26/2, দিস ইকুয়াল টু 13। তার মানে 25, এই প্রশ্ন আনসারটা 25 হবে না, এটা হবে 13। ঠিক আছে, তো আমরা এই ছিল গত দিনের দুটো প্রশ্ন, গত দিনের দুটো প্রশ্নের আমাদের রিক্যাপ করলাম আমরা, যেহেতু এগুলিকে আমরা আরেকটু শর্টকাট ফর্মে করতে পারি। তো এবার চলে যাচ্ছে আমরা আজকের প্রবলেমের দিকে। আচ্ছা, আজকের প্রবলেমে আমরা যাওয়ার আগে আমরা গতকালকে আরেকটা প্রবলেম ছিল, আচ্ছা 14 আর 15, এটাকেও আর একটু শর্টকাট করা যায়। এটা তো আমরা অনেকটাই শর্টে করেছিলাম, এটাকেও আজকের যে ফর্মুলাটা আমরা দিয়েছি এই ফর্মুলাতে সূত্রের সাহায্যেই করা যায়। প্রথম 9টি 3 এর গুণিতক সংখ্যার প্রথম 9টি 3 এর গুণিতক সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথম 9টি 3 এর গুণিতক সংখ্যা হচ্ছে, প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 9, এইভাবে চলতে চলতে লাস্ট যে 3 এর গুণিতক যেটা 9, প্রথম 9টি মানে হচ্ছে 3 নং 27, এইভাবে চলতে চলতে আমাদের লাস্ট সংখ্যাটা আসবে 27, 3, 9, 27, আর 3-এর যেহেতু গুণিতক পরপর ডিফারেন্স হবে 3। তো এই ক্ষেত্রেও এই প্রশ্নটা আনসার সরাসরি 3 প্লাস 27 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3 প্লাস 27 ডিভাইডেড বাই 2। এই প্রশ্নের আনসারও আমাদের এটারও গড় চলে আসবে 3 প্লাস 27 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 30/2, মানে হচ্ছে 15। গতদিনও ছিল 15, কিন্তু গতদিন যেটা করেছিলাম এটার থেকে আরও একটু শর্ট হয়ে যাবে যদি এইভাবে শুধু ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দিয়ে করে নিই। ঠিক আছে, বোঝা গেল কি না? গতদিন যেটা করেছো সেটা তো করতে পারো, আর ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 এটা আরও ইজি, এটা দিয়ে মানে করলে আরও একটু ইজি হবে মনে হয়। আর সেমভাবে আমাদের 15 নম্বরটাও ছিল। 15 নম্বরটা ছিল 7 এর প্রথম 7টি গুণিতক। তো 7 এর প্রথম 7টি গুণিতক হচ্ছে, আমরা এটাকে যদি করি তো হচ্ছে 7, 14, 21, এভাবে চলতে চলতে লাস্ট টার্মটা আসবে 749, 7 নং এটা আসবে 49, তো গুণিতকটা। তো এটারও গড় দাঁড়াবে কত? 7 প্লাস 49 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 56/2, দিস ইকুয়াল টু 28। এইভাবে এটাকেও করতে পারি। তো আমরা গতদিন যেভাবে করেছিলাম এইভাবেও করতে পারি। হ্যাঁ, তো এটাতেও করতে পারো। যেহেতু আমার মনে হচ্ছে এই ফর্মুলাটা আমি আগে খেয়াল করিনি, যেহেতু এই ফর্মুলাটা আমি মানে এই ফর্মুলাটাতে এটাকে আরও ইজিতে করা যায়, তো এই কারণে আমি এটাকে ডিসকাস করে দিলাম। তো এই ছিল আমাদের গতদিনের যে প্রবলেমগুলি ছিল, এই প্রবলেমগুলিকে তোমরা আরেকটু মডিফাই করে মানে এই প্রবলেমগুলিকে আরেকটু মডিফাই করে আরেকটু ইজিলি করতে পারো। ঠিক আছে, আমরা আজকের প্রথম যে অঙ্ক, 8 এবং 74-এর মধ্যবর্তী 8 এবং 74-এর মধ্যবর্তী 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির গড় কত হবে? তো 8 এবং 74, 8 আর হচ্ছে 74 এর মধ্যবর্তী 7 দ্বারা বিভাজ্য। তো 8-এর পরে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 7 দুগুণে 14, 3 7 21, এইভাবে চলতে চলতে লাস্ট টার্ম হবে 7 10 70। ঠিক আছে, তো এটারও দেখো, এটারও যে পরপর ডিফারেন্সগুলো এটা সব 7 আসবে। 7 দ্বারা বিভাজ্য, তো 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এগুলিও পরপর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স আসবে মানে 7। এটাও ক্রমিক সংখ্যা, পরপর ডিফারেন্স যদি সমান হয় এটাও ক্রমিক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ বা গড় যেটা দাঁড়াবে আজকের যে ফর্মুলাটা, এটা হচ্ছে ক্রমিক সংখ্যার গড় হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। ফার্স্ট টার্ম হচ্ছে 14 প্লাস লাস্ট টার্ম হচ্ছে 70 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 42। তো এই হচ্ছে এই প্রশ্নের আনসার। এটাও আমরা সেম, এই 7 দ্বারা বিভাজ্য 8 থেকে 74-এর মধ্যবর্তী। তো 8-এর পরের যে সংখ্যা 7 দ্বারা বিভাজ্য এটা হচ্ছে 14, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 28, আর লাস্ট টার্মটা হবে 70। তাহলে ক্রমিক সংখ্যাগুলির গড় মানে হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 100 এবং 200-এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির গড়।
100 এবং 200 এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য। তার মানে 100 এর পরের ঠিক 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটাও কত আসবে? তো 100কে যদি আমরা 13 দ্বারা ডিভাইড করি, 100কে যদি আমরা 13 দ্বারা ডিভাইড করি, তো এটা আমাদের চলে আসবে 7 টাইমস হবে না, 8 টাইমস যাবে। 8 8 13 যদি হয়, 3 8 24, 8 1 8, 8 2 10, মানে 104। 100 এর পরের ঠিক 8 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 13 8 104, 104। 100 এর ঠিক পরবর্তী সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 8 × 13 = 104। তারপরের সংখ্যাটা হবে 13 দ্বারা বিভাজ্য, এটার সাথে আরও 13 অ্যাড করে দাও, তার মানে হচ্ছে আমার পরের সংখ্যাটা আর বের করার প্রয়োজন নেই। কেমন? এটা 13 দ্বারা বিভাজ্য, মানে পরের সংখ্যা আমার আর বের করার প্রয়োজন নেই, আমার হচ্ছে লাস্ট টার্ম। কারণ এই ধরনের সংখ্যাগুলি এত এবং এত এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য বলো, 12 দ্বারা বিভাজ্য বলো, 14 দ্বারা বিভাজ্য বলো, তারা সবগুলি ক্রমিক সংখ্যা হবে। কারণ পরপর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স 13 করে আসবে। যেমন 104, এটা 13 দ্বারা বিভাজ্য, তারপরের ঠিক যে সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে, এটার সাথে +13 করে আমরা পরের সংখ্যাটা অ্যাড করতে পারি 117। এইভাবে আমাদের এটার সাথে আবার 13 অ্যাড করলে আমাদের পরের টার্মটা আসবে। এগুলো হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, আর পরপর ডিফারেন্স থাকবে সবসময় 13। তার মানে এই সংখ্যাগুলি সবসময় ক্রমিক হবে। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বের করতে পারলেই তাদের আমরা গড় বের করে নিতে পারি। তাহলে 8 দ্বারা বিভাজ্য 100 এর ঠিক পরবর্তী সংখ্যা হচ্ছে 104, আর 200 এর ঠিক পূর্ববর্তী, 100 আর 200 এর মধ্যবর্তী, তো 200 এর ঠিক মধ্যবর্তী পূর্ববর্তী 13 দ্বারা বিভাজ্য সংখ্যা, 13 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 13 একে 13, আর এইখানে থাকবে 7 70, 5 13 65, 5 13 65, আমাদের রিমাইন্ডার থাকবে 5। তার মানে 200 যে সংখ্যাটা, 200 সংখ্যাটা থেকে যদি 5 বিয়োগ করি, এটা আমাদের 13 দ্বারা বিভাজ্য হবে। তো 200 থেকে যদি 5 বিয়োগ করি, এটা হবে 195। 200 সংখ্যাটা 5-এর জন্য, এই যে 5 সংখ্যাটা, এটা যদি শূন্য হতো তাহলে আমাদের এটা 13 দ্বারা বিভাজ্য হতো। তো এটা শূন্য করতে গেলে আমাদের কি করতে হবে? 200 থেকে 5টা মাইনাস করে দিতে হবে। 200 থেকে 5 যদি মাইনাস করি, তাহলে হচ্ছে আমাদের 195। তাহলে 13 দ্বারা বিভাজ্য 200 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 195। তো এইবার 7 দ্বারা বিভাজ্য 100 এবং 200 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলি, তাদের গড় কত আসবে? গড়টা চলে আসবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, 104 প্লাস 195 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু আসবে আমাদের 5499199 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু চলে আসবে 2 দিয়ে ভাগ করলে পরে আমাদের 9 দুগুণে 18, 1 9 19, 9 দুগুণে 18.5, 99.5। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের 100 এবং 200 এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য। এটা আনসারটা ভুল আমাদের, এটা আনসারটা আমাদের এই আনসারটা ভুল আছে। তো এটার আনসার দাঁড়াবে 99.5। 100 এবং 200 এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি, তাদের গড় দাঁড়াবে 99.5। এটার ফার্স্ট টার্ম হচ্ছে 105, সেকেন্ডটা ফার্স্ট টার্ম হচ্ছে আচ্ছা 299, ঠিক আছে। 299 হলো 149.5, 149.5, হ্যাঁ। 299/2 মানে হচ্ছে 149.5। তার মানে এটার আনসার দাঁড়াবে আমাদের 149.5, ঠিক আছে। এটা 299 ছিল, তার মানে এটার আনসার দাঁড়াবে 149.5। ভেরি গুড, ভেরি গুড সত্যজিৎ, ভেরি গুড ইশাক হোসেন, ভেরি গুড রাজীব দেবনাথ, ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার 149.5, ঠিক আছে রাজীব দেবনাথ। তো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। ছয়টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 25, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত হবে। এই প্রশ্নটার আনসার আমি তোমাদের কাছ থেকে চাইব। আমি একটু অপেক্ষা করব, তোমাদের কাছ থেকে এই প্রশ্নের আনসার চাইব। ছয়টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 25, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত হবে?
এই অঙ্কটা কি আমরা গতকালকে করিয়েছিলাম? গতকালকে আমরা যেটা করছিলাম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল ছিল, গুণফল। আজকেরটা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। এই প্রশ্নের আনসার আমি তোমাদের কাছ থেকে চাইবো। গতকালকে আমরা এই ধরনের অঙ্ক করিয়েছি। 6টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 25, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। আচ্ছা, যেহেতু আমি আনসার যেহেতু আমার 10 দেওয়া আছে, তো আমি এখানে যেটা চাইবো বৃহত্তম সংখ্যাটা অ্যাট ফার্স্ট, বৃহত্তমটা কত, বৃহত্তম, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম। বৃহত্তম আর ক্ষুদ্রতম এই দুইটার অন্তর। 6টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 25, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত হবে? তো এটার আনসার যেহেতু 10, আমি তোমাদের কাছ থেকে চাইবো বৃহত্তম সংখ্যাটা কত আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত। এই দুইটা আনসার আমি তোমাদের কাছ থেকে আশা করব তোমরা এই প্রশ্নের আনসার করতে পারবে। গতকালকে আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। ইশাক হোসেন, তোমার কাছ থেকে আমি আনসার পেয়ে গেলাম। ভেরি গুড ইশাক হোসেন। 21 আর 29 বলছো। রাহুল সিল, গুড ইভিনিং। ছয়টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 25, পান্না সিল বলছো 20, 30, ভেরি গুড। আচ্ছা, আমি আরেকটু সময় তোমাদের হাতে, তোমাদের জন্য আমি আরেকটু অপেক্ষা করব। তোমাদের ইশাক হোসেন বলছো 21, 9, পান্না সিল বলছো 20, 30। আনসার আসছে না মানে তোমরা গতকালকের ক্লাস ফলো। ঝর্ণা বেগম বলছো 1832। তোমাদের গতকালকের ক্লাসটা তোমরা বাড়িতে রিভিশন দাওনি। স্বপ্না পাল 20, 30। আচ্ছা, ঠিক আছে। বেশ কয়েকটা আনসার আমরা পেয়ে গেলাম। দেখি আমরা এটাকে কি করা যায়। 6টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 25। তাহলে 6টা ক্রমিক যুগ্ম সংখ্যা, দ্যাট মিনস আমরা কি লিখবো 1, 2, 3, 4, 5, 6। 6টা ক্রমিক যুগ্ম সংখ্যা। আমাদের মিডল টার্ম বের করতে হবে। মিডল টার্ম বের করতে গেলে আমরা দুই সাইড থেকে কাটতে শুরু করি, দুই সাইড থেকে কাটতে গেলাম, আর এই দুটো যদি কেটে দেয় তাহলে কিছু থাকবে না। তার মানে হচ্ছে আমাদের এটা আর এটা হচ্ছে মিডল টার্ম। আমরা বলছিলাম যে যুগ্ম সংখ্যা গড় মানে হচ্ছে মিডল টার্মটা। তো মিডল টার্মের জন্য আসবে আমাদের এখানে আসবে 25, এদিকে চলে আসবে -1, এদিকে চলে আসবে +1। তো থার্ড টার্ম যেটা এটা দাঁড়াবে 25 - 1, দ্যাট মিনস 24। ফিফথ টার্মটা দাঁড়াবে আমাদের 25 + 1 হচ্ছে 26। এবার আমাদের বৃহত্তম পদ হচ্ছে 6 টার্ম। 6 টার্ম দেওয়ার জন্য আমরা 1, 2, এই 6 টার্মটা দেওয়ার জন্য আমাদের কী করতে হবে 26 প্লাস কতটা ঘর 1, 2, 2 × 2, 2 × 2, দিস ইকুয়াল টু 30। আর স্মলেস্ট টার্ম বা ক্ষুদ্রতম যেটা, এটা আসবে আমাদের 24 মাইনাস কয় ঘর আগে 1, 2, 2 ঘর আগে 2 × 2, দ্যাটস মিনস 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দাঁড়াবে 20, বৃহত্তম সংখ্যা দাঁড়াবে 30। অন্তর দাঁড়াবে তাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার অন্তর হচ্ছে 30 - 20, দিস ইকুয়াল টু 10। তার মানে এই প্রশ্নের আনসার ছিল 10। আমরা এই ধরনের অঙ্ক গতদিন করিয়েছিলাম।
যারা 30-20 আনসার করেছো তোমাদের আনসারগুলো সঠিক। রাহুল শীল 30-20 আনসার, স্বপ্না পাল, পান্না শীল, তোমাদের আনসারগুলি সঠিক, ভেরি গুড। আর যারা চেষ্টা করেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ, তোমাদেরও ভেরি গুড তোমরা, কারণ তোমরা চেষ্টা করেছো, হয়তো বা সামান্য একটু ক্যালকুলেশনের প্রবলেমের জন্য সঠিক আনসার তোমরা করতে পারোনি, তারপরেও গুড। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 15, তবে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি কত হবে? 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা সেম, আমাদের এটাও 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা 1, 2, 3, 4, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 15। তাহলে আমাদের মিডল টার্ম বের করতে গেলে আমরা দুই সাইডের থেকে কেটে দেবো। তাহলে আমাদের ব্যাচের হলো মধ্যখানে দুটো টার্ম রয়ে গেল, তার জন্য আমাদের মিডলটা যৌগিক গড়টা আসবে 15, এদিকে আসবে -1, এটা আসবে +1। তো এই যে এটা আসবে 15 - 1, এটা হচ্ছে 14, আর এটা আসবে 15 + 1 16। আমাদের বলছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 4th টার্ম, তার আগের যে পদটা এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে প্রথম বৃহত্তম সংখ্যা চতুর্থ পদটা, তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 3rd টার্ম, দ্যাট মিনস 16। তারপরে আমাদের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হবে 16। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। 2 থেকে 22 এর মধ্যবর্তী 2 থেকে 22 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত হবে? এটার আনসার আমি তোমাদের কাছ থেকে চাইব। আমি আজকে শুরুতে আমি গত দিনের দুটো প্রবলেম রিপিট করেছিলাম এই মানে ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য। এই প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 20, 2 থেকে 22 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত হবে? 2 থেকে 22 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত হবে? আজকে অনেকবার আলোচনা করেছি। গত দিনের 4টা প্রবলেমের মধ্যে আমরা 4টা প্রবলেম নিয়ে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। আজকের 1-2টা প্রবলেমেও এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো 2 থেকে 22 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির গড় কত আসবে? দেবনাথ, তোমার কাছ থেকে আনসার পেয়ে গেলাম 22, পান্না শীলের কাছ থেকে আনসার, দেবনাথের থেকে আনসার পেয়ে গেলাম 12, পান্না শীল তোমার কাছ থেকে আনসার পেয়ে গেলাম 12, সুরেন্দ্রনাথ 12, ইশাক হোসেন 12, ভেরি গুড। ভেরি গুড। দেবনাথ, স্বপ্না পাল 12, রুম্পা দেবনাথ, ভেরি গুড। 3 + 21 ডিভাইডেড বাই 2, 12, ভেরি গুড। সত্যজিৎ দাস 12, ভেরি গুড। তো এটা হচ্ছে 2 থেকে 22 এর মধ্যবর্তী, জুই চৌধুরী 12, ভেরি গুড। তো 2 থেকে 22 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা, 2 এর পরবর্তী অযুগ্ম সংখ্যা হচ্ছে 3, আর এইভাবে যদি চলে 3, 5 এইভাবে চলতে থাকবে। আর 22 এর আগের অযুগ্ম সংখ্যা হচ্ছে 21 ... তাহলে যেহেতু অযুগ্ম সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা, তাদের যে পরপর দুটো টার্মের মধ্যে যে ডিফারেন্স এটা 2 হয়, তাহলে আমাদের এটা আনসার হবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি গড় মানে হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 21 + 3 24, 24/2 হচ্ছে 12। তার মানে এই প্রশ্নের আনসার দাঁড়াবে 12। সুরেন্দ্রনাথ, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, ভেরি গুড, ভেরি গুড। তো এবার আমরা চলে যাচ্ছি রাজীব দেবনাথ 12, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরের প্রশ্নের দিকে। প্রথম 29টি যুগ্ম সংখ্যার গড় কত হবে? প্রথম 29টি যুগ্ম সংখ্যার গড় কত হবে? এটা আনসার এখানে দেওয়া। মনে আছে কি গতকালকে আমি একটা ফর্মুলা বলেছিলাম, গতকালকে দুটো ফর্মুলা দিয়েছিলাম যে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড়, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে n, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে n, আর প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার গড় কি ছিল? কেউ বলতে পারবে ফর্মুলাটা কি ছিল? প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার গড়, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড় ছিল n। এই ফর্মুলা সঙ্গে আরেকটা সূত্র দিয়েছিলাম, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার গড়। এটা কি ছিল সূত্রটা? প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার গড়
ঝর্ণা বেগম n+1, সত্যজিৎ দাস n+1। ভেরি গুড। তো আমরা তার মানে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যা দেবনাথ n+1, পান্না n নয় n+1 হবে, কারণ n সংখ্যক অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে ছিল n, আর যুগ্ম সংখ্যার হচ্ছে n+1। ইসাক হোসেন n+1। তো এখানে আমাদের প্রথম 29টি যুগ্ম সংখ্যা, তাহলে প্রথম 29টি যুগ্ম সংখ্যার গড় কত দাঁড়াবে? এই সূত্র অনুসারে আমাদের প্রথম 29টি যুগ্ম সংখ্যার গড় দাঁড়াবে 29 + 1 = 30। তার মানে এখানে আর অঙ্ক করার কিছুই নেই, শুধুমাত্র এই ফর্মুলাটা মুখস্থ করবে, আর কিছু নেই। ইসাক হোসেন n+1, জুই n+1, সুরেন্দ্রনাথ 29 + 1 30। তার মানে প্রথম 29টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে আমাদের, এটা ফর্মুলা ছিল n+1, তার মানে এখান থেকে আমরা পাবো 29 + 1। তার মানে এই প্রশ্নের আনসার দাঁড়াবে আমাদের 30। এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নের দিকে। সত্যজিৎ দাস 30, ভেরি গুড। আচ্ছা, এবার একটু নতুন টাইপের অঙ্ক আমাদের বলছে 9টি সংখ্যার গড় হলো 30, প্রথম 5টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় হবে 35, তবে ষষ্ঠ পদটি কত আসবে? তার মানে আমাদের এখানে 9টি, আমরা যদি এখানে লিখি 1 1 2 3 4 5 6 7 8 9, 9টি সংখ্যার গড় হলো 30, 9টি সংখ্যার গড় হলো 30, প্রথম 5টি সংখ্যার গড় 25। তাহলে প্রথম এই যে 5টা সংখ্যা তার গড় বলছে 25, গড়টা 25, আর শেষ 3টে সংখ্যার গড় হচ্ছে 35, শেষ 3টে সংখ্যার গড়, এই 3টা সংখ্যার গড় হচ্ছে 35। এইগুলি কিন্তু সংখ্যাগুলি না, আমি টার্ম বলছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এভাবে। প্রথম 5টার গড় হচ্ছে 25, শেষ 3টার গড় হচ্ছে 35, তবে ষষ্ঠ পদটি কত হবে? আমাদের ষষ্ঠ পদ কত হবে? এবার আমাদের 9টা সংখ্যা ছিল, 9টি সংখ্যার গড় 30, তো 9টা সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে 9টি সংখ্যার সমষ্টি কত আসবে? 9 × 30। 9টি সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে 9টি সংখ্যার সমষ্টি আসবে 9 × 30। এবার এইখান থেকে যদি আমি কি করি, এই 5টা সংখ্যার, এই যে প্রথম 5টা সংখ্যার সমষ্টি আর এই লাস্ট 3টা সংখ্যার সমষ্টিকে যদি মাইনাস করি, তাহলে আমাদের বেঁচে থাকবে কি? ষষ্ঠ পদটা। তাহলে প্রথম 3টা সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে প্রথম 5টা সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে প্রথম 5টি সংখ্যার সমষ্টি আসবে 5 × 25। এটা মাইনাস করলাম, এরপর এটাও মাইনাস করব, মানে হচ্ছে এই দুটো প্লাস করে মাইনাস করব, তার মানে লাস্ট 3টা সংখ্যার গড় হচ্ছে 35, এটা আসবে 3 × 35। এইবার যদি আমি মাইনাস করি, 9 × 30 হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল। এখান থেকে আমরা এই পার্টটা আর এই পার্টটাকে মাইনাস করব। এটা হচ্ছে প্রথম 5টা সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে গড় বলছে 25, তার মানে প্রথম 5টা সংখ্যার সমষ্টি দাঁড়াবে 5 × 25। শেষ 3টে সংখ্যার গড় বলছে 35, তাহলে শেষ 3টে সংখ্যার সমষ্টি দাঁড়াবে 3 × 35। এবার এটা যদি মাইনাস করি, তাহলে আমাদের বেঁচে থাকবে মধ্যখানে 6th টার্মটা, তার মানে এটা চলে আসবে 3 নং 27, 270 মাইনাস 5 × 25 125 প্লাস 5 3 35 3 5 15 3 3 9 110, আর 105, দিস ইকুয়াল টু 270 মাইনাস 1230, 230, দিস ইকুয়াল টু দাঁড়াবে 40, 230, দিস ইকুয়াল টু দাঁড়াবে 40। তার মানে আমাদের 6টা টার্ম, যেটা ষষ্ঠ পদ, যেটা এটা দাঁড়াবে আমাদের 40। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো এই প্রশ্নটা আবারও বলছি যে 9টা সংখ্যার গড় ছিল 30, তাহলে 9টা সংখ্যার সমষ্টি হচ্ছে 9 × 30। এর মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে প্রথম 5টি সংখ্যার যোগফল হবে 5 × 25, আর লাস্ট 3টা সংখ্যার গড় বলছে 35, লাস্ট 3টে সংখ্যার সমষ্টি দাঁড়াবে 3 × 35। তাহলে মোট সমষ্টির থেকে যদি আমি এই 5টা সংখ্যার সমষ্টি আর 3টা সংখ্যার সমষ্টি মাইনাস করি, তাহলে যেটা থাকবে এটা হচ্ছে 6th টার্ম। তো 6 টার্মের আনসার হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাই 40। এই আসলে এই প্রশ্নের আনসার। তো এই প্রশ্নটা 22, সবাই কারোর অসুবিধা আছে কি? সবাই বুঝতে পেরেছে? যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে পাঠাবে, আর যদি কারোর অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে। এই প্রশ্নের এটা যেহেতু আজকের যে অঙ্কগুলি করাচ্ছি এর মধ্যে একটু নতুনত্ব এটা, তো এটার
রেসপন্স আমি তোমাদের কাছ থেকে চাইবো যে তোমরা এটা বুঝতে পেরেছো বা এটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। দেবনাথ ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার, সুরেন্দ্রনাথ ক্লিয়ার, পান্নাশিল ক্লিয়ার, সত্যজিৎ দাস ক্লিয়ার, সন্তোষ ক্লিয়ার, ভেরি গুড। তো মোটামুটি সবারই ক্লিয়ার। যদি কারোর অসুবিধা থাকে তাহলে বলবে। আর তো আমরা চলে যাব, স্বপ্না পাল ক্লিয়ার। আমরা চলে যাব পরের প্রশ্নের দিকে। আর যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। দেবজ্যোতি নাথ ক্লিয়ার, রাজীব দেবনাথ ক্লিয়ার, ভেরি গুড। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। রাজশ্রী সূত্রধর ক্লিয়ার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে 15টি সংখ্যার গড় হচ্ছে 7। 15টি সংখ্যার গড় হচ্ছে 7। তাহলে আমরা 15টা সংখ্যা লিখে নিই আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই হচ্ছে 15টি সংখ্যা। 15টি সংখ্যার গড় বলছে, 15টি সংখ্যার গড় হলো 7। তাহলে একের থেকে এই 15 তাদের সংখ্যার গড় হচ্ছে আমাদের 7। এরপরে বলছে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5। প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5। প্রথম 8টি সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5। তার মানে প্রথম 8টা এবং শেষ 8টি তাহলে শেষ 8টা যদি নেই 1 2 3 4 5 6 7 8, তার মানে আমি প্রথম 8 যদি নেই তার মানে হচ্ছে এই পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে আমার 6.5। আবার শেষ দিক থেকে যদি 8টা নিতে চাই তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে এটাও আমার এতটুকু পর্যন্ত এই যে সংখ্যাগুলির গড়, এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে 9.5। এবার বলছে আমার 8 মধ্যবর্তী পদটা কত হবে। তার মানে মধ্যবর্তী পদ মানে হচ্ছে আমরা যদি দুই দিক থেকে যদি কাটতে শুরু করি, এটা 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 1 3টা কাটলাম, 4টা, এদিকে 4টা, এদিকে 5টা, এদিকে 5টা, এদিকে 6টা, এদিকে 6টা, 1 2 3 4 5 6 7, 7টা কাটলাম, এদিকে 1 2 3 4 5 6 7। তাহলে দুই দিকের থেকে যদি আমরা 7টা কেটে দিই, বেঁচে থাকে 8 নম্বর পদ। এই যে 8 নম্বর পদ, এটাই হচ্ছে আমাদের এখানে মধ্যবর্তী পদ। এই 8 নম্বর পদটা হচ্ছে মধ্যবর্তী পদ। এবার প্রশ্নের মধ্যে দেখো, বলছে প্রথম 8টি পদের গড় হচ্ছে 6.5। তো এতটুকু পর্যন্ত নিলাম একবার। আবার বলছে যে শেষ দিক থেকে 8টি পদের গড় হচ্ছে 9.5। এই শেষ দিক থেকে এই যদি নেই 9.5, তাহলে প্রথম দিকের 8টি পদের সমষ্টি প্লাস শেষ দিকের 8টি পদের সমষ্টি যদি করি, তার মধ্যে এর মধ্যে 8তম পদটা 2 বার চলে আসবে। ঠিক আছে, তার মানে আমার প্রথম দিকের থেকে 8টা পদের সমষ্টি হচ্ছে 8 × 6.5 প্লাস শেষ দিক থেকে 8টা পদের সমষ্টি হচ্ছে 8 × 9.5। এই যদি করি তাহলে এই হচ্ছে আমাদের 1 থেকে 15 পর্যন্ত পদ যেগুলি তাদের সমষ্টি, কিন্তু 8 নম্বর টার্মটা 2 বার চলে আসবে। এবার এই সমষ্টির থেকে যদি আমি 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলির গড় মানে যোগফল বাদ দিই, তাহলে আমাদের বেঁচে থাকবে 8 নম্বর টার্মটা। কারণ আমরা প্রথম ক্ষেত্রে যে সমষ্টিতে করলাম, এখানে 8 একবার নেওয়া হলো, দ্বিতীয়বার আবার 8 নেওয়া হলো, তার মানে 8টা 2 বার নেওয়া ছিল। তো এই সমষ্টির থেকে যদি আমি টোটাল সমষ্টি যেটা ছিল আমার 15টি সংখ্যার গড় 15 × 7 যদি মাইনাস করি, তাহলে আমাদের এই 8 টার্ম যেটা ছিল এটা 2 বার রিপিট হয়েছিল, 2 বারের মধ্যে একবার বেঁচে থাকবে। দ্যাট মিনস এটা হবে আমাদের 8তম পদটা।
তার মানে আমরা 8 ইন্টু, তার মানে আমাদের এটা চলে আসবে 8 ইন্টু 6.5 যদি করি এটা আসবে 5 8 40, 6 8 48, 5 8 40 আর হচ্ছে 6 8 48, 48 4 52 আর এটা চলে আসবে 5 8 40, 8 নং 72, 76, 76.5 মাইনাস 105, দিস ইকুয়াল টু চলে আসবে 52 প্লাস এটা আসবে 6 to 8 আর হচ্ছে 7 5 12, 128 মাইনাস 105, দিস ইকুয়াল টু চলে আসবে আমাদের 23। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই প্রশ্নটা, যেটা ছিল যে প্রথম 15টি পদের গড় হচ্ছে 7, 8টি সংখ্যার প্রথম 15টি সংখ্যার গড় হচ্ছে 7, 8টি সংখ্যার গড় হলো 6.5, শেষ 8টি সংখ্যার গড় হলো 9.5। তো প্রথম 8টা শেষ 8টা নেওয়াতে আমাদের 8তম টার্মটা দুইবার নেওয়া হয়ে গেল। তো এবার এই দুইটার নিয়ে যদি আমরা প্রথম 8টা পদের সমষ্টি প্লাস শেষ 8টা পদের সমষ্টি যদি করি তাহলে আমাদের টোটাল সমষ্টি তো আসবেই, এটার সাথে এক্সট্রা এই টার্মটা আরেকবার থাকবে। তো এবার যদি এই টোটাল সমষ্টি, এই দুটো সমষ্টির থেকে যদি আমি প্রথম থেকে 15টা টার্মের যদি সমষ্টি মানে যোগফল যদি মাইনাস করি, তো এখানে যে এই টার্মটা দুইবার রিপিট হয়ে গেছিলো এটা একটা অ্যাক্সেস আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন। বলছে 20টি সংখ্যার গড় হলো 12, তার মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় হলো 11 এবং পরবর্তী 60টি সংখ্যার গড় হলো 10, তবে সর্বশেষ সংখ্যাটি কত হবে? তার মানে 20টি সংখ্যার গড়, তার মানে আমরা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইভাবে আমাদের প্রথম 20টি সংখ্যার গড় বলছে। প্রথম 20টি সংখ্যার গড় হলো 12, তো দ্যাট মিনস আমরা এই থেকে 1 থেকে 20 পর্যন্ত যদি গড় নেই এটা হচ্ছে আমাদের বলছে 12। এবার তার মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় হলো 11, তো 1 থেকে এই 12 পর্যন্ত হচ্ছে 11, তারপরে 60টা মানে 1 2 3 4 5 6 7, দ্যাট মিনস 13 থেকে স্টার্ট করে আমাদের ঠিক 19 পর্যন্ত এই যে 60টা সংখ্যা তাদের গড় বলছে 60টা সংখ্যার গড় হলো 10। এবার আমাদের সর্বশেষ বাকি রইল কি সর্বশেষ পদ, এই সর্বশেষ পদটা আমাদের কত হবে? তার মানে আমার সবগুলি সংখ্যার সমষ্টির থেকে প্রথমে 11টা পদের সমষ্টি মাইনাস পরের 10টা পদের 11 আর হচ্ছে 7, পরের 60টা পদের সমষ্টি যদি মাইনাস করি তাহলে আমরা 20তম পদ, যেটা এটা ভুল লিখছি আমি, তার মধ্যে প্রথম 12টি সংখ্যার সমষ্টি, প্রথম 12টি সংখ্যার হচ্ছে 11 আর পরের 60টা সংখ্যার গড় বলছে পরের যে 60টা সংখ্যা তাদের গড় বলছে আমাদের 10 না। তো এবার আমাদের প্রথম 20টি সংখ্যার গড় হলো 12, তার মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 11, তার পরবর্তী 60টি সংখ্যার গড় হলো 10, পরের 60টা সংখ্যার গড় হলো 10, তবে সর্বশেষ সংখ্যাটি, তার মানে প্রথম গেল 12টা সংখ্যা, তারপরে গেল 60টা, 12 7 19 মাইনাস 19টা সংখ্যা গেল। এই 19টা সংখ্যার সমষ্টি যদি আমি 12টা সংখ্যার সমষ্টির থেকে মাইনাস করি তাহলে আমাদের 20তম পদটা মানে সর্বশেষ পদটা বেঁচে থাকবে, যার মানে সর্বশেষ পদটা আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু প্রথম 20টা সংখ্যার গড় ছিল প্রথম 20টি সংখ্যার গড় ছিল 12, তার মানে আমার প্রথম 20টা সংখ্যার সমষ্টি চলে আসবে 20 × 12, তার মানে প্রথম 20টা সংখ্যার সমষ্টি আসবে 20 × 12। এখান থেকে মাইনাস হবে প্রথম 12টা পদের সমষ্টি, 12টা পদের সমষ্টি হচ্ছে 12 × 11, তারপরে আসবে আমাদের প্লাস দিয়ে আমাদের 60টা পদের সমষ্টি ছিল 7 × 10,
তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা যে আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বলছে 38 আসবে, তার মানে অবশ্যই এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের দাঁড়াবে 38 আসবে। তাহলে এটা তোমরা বাড়িতে দেখবে, এই ক্যালকুলেশনটা করার পর তোমরা এটার আনসারটা বের করে নেবে। ঠিক আছে, তাহলে প্রথম মোট 20টা পদের সমষ্টি হচ্ছে 20 × 12, যেহেতু তাদের গড় হচ্ছে 20, আর প্রথম 12টা পদের গড় ছিল 11, তাহলে 12টা পদের সমষ্টি হচ্ছে 12 × 11, তারপরে 7টা পদের গড় ছিল 10, তারপরে 7টা পদের সমষ্টি হচ্ছে 7 × 10। এবার যদি আমি 12, 7, 19টা পদের সমষ্টি 20টা পদের থেকে যদি মাইনাস করি তার মানে থাকবে 38। এই যে পদটা আমাদের রিমেনিং থাকবে এটা হচ্ছে 20তম পদ বা সর্বশেষ পদ। তাহলে যেহেতু তোমাদের কাছ থেকে আনসার চলে এলো, অনেকটাই চলে এসেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের আনসারটা। আমরা তারপর চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। ইন্টারেস্টিং প্রবলেম। 0 to 4 অঙ্কগুলির দ্বারা তৈরি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় কত হবে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় কত হবে? তো আমি চাইব বৃহত্তম, ক্ষুদ্রতম। ঠিক আছে, 0 to 4, 0, 2 আর 4 এই তিনটা অঙ্ক দ্বারা তৈরি বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কত আসবে, এটার আনসার আমি তোমাদের কাছ থেকে চাইব। জিরো বৃহত্তম সংখ্যা গ্রেটেস্ট হচ্ছে 420, আর ইশাক হোসেন গ্রেটেস্ট 420, স্মলেস্ট 204, মণিদীপা পাল 420 + 204 / 2। ভেরি গুড। তো এই সংখ্যাগুলো 0 to 4 দ্বারা যে অঙ্কগুলি তৈরি হবে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা আসবে 420, ক্ষুদ্রতম সংখ্যা আসবে 2। সন্তোষ, 0 to 4 হবে না, 0 to 4 হলে এটা 3 অঙ্ক হবে না। 0 to 4 যদি নাও এটা কিন্তু 3 অঙ্ক দাঁড়াবে না। এখানে প্রশ্নটার মধ্যে একটু বুঝে নিতে হবে যে এই 3 অঙ্কের হতে হবে। 0 to 4 দ্বারা তৈরি ক্ষুদ্রতম এবং বৃহত্তম। ক্ষুদ্রতম যেটা, এটা আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম এবং 3 অঙ্কের বৃহত্তম অঙ্কগুলির দ্বারা তৈরি। এখানে অবশ্যই আমাদের এখানে একটা থাকতে হবে 3 অঙ্কের। ঠিক আছে, 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় কত হবে? তাহলে আমাদের এটা আসবে 420 আর এটা আসবে 204। তো আমাদের গড় দাঁড়াবে 420 + 204 / 2 = এটাকে ক্যালকুলেট করে আসবে 312। ভেরি গুড। তো আমরা এইভাবেই আমরা আমাদের ক্লাস চালিয়ে যাব। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে। আর যদি কেউ মনে করে যে কমপ্লিট যে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসের উপর কমপ্লিট মডিউলের উপর PDF আর যদি সলিউশন পেতে চাও অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। বলছে 72 জন ছাত্রের গড় নম্বর 69, যদি ভুলবশত 54 মার্কসের জায়গায় 44 মার্কস বসানো হয় তবে সঠিক গড় মান কত হবে? বলছে 72 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 69। যদি ভুলবশত 54 মার্কসের জায়গায় 45 মার্কস বসানো হয়, 54 মার্কসের জায়গাতে 45 নিয়ে গড়টা করা হলো, তবে বলছে সঠিক গড় মান কত হবে? আচ্ছা, এখানে বলছে আমাদের 72 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 69, গড় নম্বর বলছে 69। ঠিক আছে, আমি এখানে আর কিছু দিলাম না। এরপরে বলছে 54 মার্কসের জায়গাতে 45 বসানো হলো, 54 মার্কসের জায়গাতে 45 নিয়ে গড় করা হলো। এবার তাহলে আমার সঠিক গড় মানটি কত আসবে? আমার অরিজিনাল মার্কস ছিল 54, তার জায়গাতে নেওয়া হলো 45।
নিয়ে গড়টা দাঁড়ালো 69। এবার যদি 54 নিয়ে গড় করা হতো তাহলে ওই গড়টা 69 থেকে লেস বা কম হবে না বেশি হবে? এই প্রশ্নের আনসার তোমাদের কাছ থেকে আমি চাইব। সঠিক যে গড় মানটা এটা 69 থেকে কম না বেশি? কম মানে হচ্ছে লেস অর মোর, কোনটা আসবে সঠিক যে গড় মানটা? আবারও বলছি, তাদের গড় মান ছিল 69, কিন্তু ভুলবশত 54 মার্কসটা না নিয়ে সেই জায়গাতে 45 মার্কস নিয়ে গড় করাতে এটা 69 দাঁড়ালো। এবার বলছে প্রকৃত গড় মানটা কত হবে? এবার প্রকৃত গড় মানটা কি 69 থেকে কম হবে না বেশি হবে? পান্নাশীল বেশি হবে, দেবনাথ বেশি, স্বপ্নপাল বেশি। ঠিক আছে, ইশাক হোসেন দেবজ্যোতি, নেজেল ত্রিপুরা বেশি। ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু বেশি বলছো তাহলে এই আনসারটা আমাদের কি আসবে? 69 থেকে ঝর্ণা বেগম বেশি হবে। ঠিক আছে, তোমরা এই এতটুকু যখন বুঝতে পেরেছো তাহলে আমার অরিজিনাল যে গড় মানটা এটা 69 থেকে বেশি হবে। তাহলে বেশি মানে কি? বেশি মানে কি প্লাস, আমরা প্লাস দেব। প্লাস দিয়ে আমরা পরের পার্টটা কি লিখবো? পরের পার্টে কতজন ছাত্রের গড়? 72 জন। যতজন ছাত্রের গড় ছিল, বেশি হলে বেশি বা কম, শুধুমাত্র এই অঙ্কটার মধ্যে আমাদের 69 তো থাকবে, অরিজিনাল যে মানে যে গড় মানটা এটা তো থাকবেই। এবার বেশি যদি হয় তাহলে প্লাস, কম যদি হয় তাহলে মাইনাস। কথা বুঝতে পারছো? যদি বেশি হয় তাহলে প্লাস, আর যদি কম হয় তাহলে হবে মাইনাস। এবার প্লাস মাইনাস কোনটা হবে? আমাদের এই যে মার্কস দুইটার মধ্যে বিয়োগফলটা 54 মাইনাস 45। কথা বুঝাতে পারলাম কিনা? যে 72 জন ছাত্রের গড় নাম্বার ছিল 69, 69 তো থাকবে। যদি অরিজিনালটা বেশি হয় তাহলে এটা প্লাস হবে, যদি অরিজিনাল গড়টা কম হয় এখানে মাইনাস চলে আসবে। এরপরে ফ্র্যাকশন দেবে, ফ্র্যাকশনের নিচে যতজন ছাত্র ছিল এই ছাত্র সংখ্যাটা দেবে, আর এখানে সঠিক সংখ্যা আর ভুল সংখ্যা যেটা ছিল তাদের বিয়োগফলটা এখানে দিয়ে দেবে। তো এবার হচ্ছে 69 প্লাস এটা 54 মাইনাস 45, এটা আসবে 9/72, এটা আসবে 8। তো দিস ইকুয়াল টু 69 plus 1/8, this equal to 69 point plus 0.125, 1/8 মানে হচ্ছে 0.125, this equal to 69.125। এই অঙ্কটার মধ্যে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে জানাবে, যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই। এই ধরনের অঙ্ক পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন এই ধরনের সেট করা থাকে, আমি একটা বা দুটো প্রশ্ন এনেছি। তো যে ট্রিক্সটা বলছি যে আমাদের অরিজিনাল গড়টা লিখে নেবে, তারপর বেশি বা কম যেটা এটা তোমায় নিজেকে প্রশ্ন করে বের করে নেবে, অরিজিনাল গড়টা বেশি হবে না কম হবে, বেশি হলে প্লাস দেবে, কম হলে মাইনাস দেবে, আর পরে একটা ভগ্নাংশ টান দেবে, ভগ্নাংশের নিচে থাকবে মোট যতজনের নিয়ে কাজ করা হচ্ছিল এটা, আর উপরে অরিজিনাল মার্কস আর ডুপ্লিকেট মার্কসের মধ্যে ডিফারেন্সটা। এই করে ক্যালকুলেশন করে দাও, তোমার আনসার চলে আসবে। কোনো সূত্র মুখস্থ করার কিছু নেই এখানে। অরিজিনাল মার্কসটা প্রকৃত মানে গড় মানটা লিখবে, গড় মানটা লিখে প্লাস অথবা মাইনাস, বেশি হলে প্লাস, কম হলে মাইনাস, তারপরে উপরে হচ্ছে সঠিক আর ভুলের মধ্যে ডিফারেন্স, আর নিচে হচ্ছে মোট সংখ্যা। আচ্ছা, অঙ্কগুলি অনেকভাবে করানো যায়, অনেকভাবেই করা যায়। তোমরা আগে যদি কেউ অন্যভাবে ফর্মুলা দিয়ে করে থাকো তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে দেখো তুমি যেটা করছো মনে দিবা, 69 × 72, এটা ইন্টু করতে হবে, প্লাস 9 করতে হবে, তারপর 72 দিয়ে ভাগ করতে হবে, বিশাল ব্যাপার। ঠিক আছে, 69 × 72 করবে মানে অনেক সময় লাগবে, তারপর প্লাস 9 করে আবার 72 দিয়ে ভাগ করবে, মানে তোমার গুণ আর ভাগে অনেকটা সময় নিয়ে নেবে। মনে দিবা, তোমার প্রসেসটা সঠিক, তাতে আমি ইয়ে করছি না। আমরা অঙ্ক অনেকভাবে করতে পারি, অঙ্ক আমরা অনেকভাবে করতে পারি। আমি তোমাদের জন্য যে প্রসেসটা নিয়ে আসার চেষ্টা করি যাতে অল্প সময়ে তোমরা আনসারগুলি করতে পারো। পরীক্ষা হলে
আমাদের সীমিত সময়ের মধ্যে আমাদের আনসার করতে হয়। তো কম্পিটিটিভ এক্সামের মূল উদ্দেশ্যই হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আমাদের সময় বাঁধা থাকে, অল্প সময়ের মধ্যে আনসার করতে হয়। তো যে প্রশ্নটাকে যতটুকু অল্প সময়ের মধ্যে করা যায় সেই প্রসেসটাই আমি তোমাদের জন্য নিয়ে আসি। কারণ আমি গতকালকে দেখেছো যে আজকে একটা প্রবলেম আমি গতকালকে অন্যভাবে করিয়েছিলাম, আজকে আবার এটাকে চেঞ্জ করে দিয়েছি। কারণ গতকালকে যেটা করেছিলাম এটাও শর্ট ছিল, এটার থেকে আরও একটু শর্ট ফরম্যাট যখন আমি দেখলাম এটাতে করা যায়, তো এই কারণে আমি তোমাদের জন্য ওই ফরম্যাটটা নিয়ে এসেছি। তো এই ক্ষেত্রে দেখো এটার মধ্যে তোমার ক্যালকুলেশন হচ্ছে কি 69 আর 54 মাইনাস 75/72, দ্যাট মিনস একদম ইজি ক্যালকুলেশন। আর মনে দিবা তুমি যেটা করছো ওইটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে গুণ আর ভাগে একটু সময় নেবে, ঠিক আছে? তো আমি যেটা করিয়ে দিই তোমাদের, জাস্ট সময় বাঁচানোর যে প্রসেসগুলি এগুলি কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসি। আর অঙ্কের অসংখ্য পদ্ধতি, অঙ্কের পদ্ধতির শেষ নেই, অঙ্কের পদ্ধতির ভ্যারাইটির শেষ নেই, অনেক পদ্ধতি পাবে, এই অঙ্কটাই অনেকভাবে করানো যায়, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে, আর যদি পরিষ্কার হয়ে যায় তাহলে অবশ্যই বলবে। যদি পরিষ্কার হয়ে যায় তাহলে অবশ্যই বলবে, ক্লিয়ার যদি হয় তাহলে অবশ্যই বলবে, আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। ঝর্ণা বেগম ক্লিয়ার, সুরেন্দ্রনাথ ক্লিয়ার, পান্নাশীল ক্লিয়ার, রুম্পা দেবনাথ ক্লিয়ার, ভেরি গুড। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। রুম্পা দেবনাথ ক্লিয়ার, রাজশ্রী সূত্রধর ক্লিয়ার, ভেরি গুড। কোয়েশ্চেন নম্বর 27 বলছে সন্তোষ দাস ক্লিয়ার। 20 জন ছাত্রের গড় নম্বর হলো 35, যদি ভুলবশত 16 মার্কসের জায়গায় 61 মার্কস বসানো হয় তবে সঠিক গড় মান কত হবে? তো এখানে 20 জন ছাত্রের গড় মান হচ্ছে 35টা আমরা লিখে দিলাম, প্লাস মাইনাস পরে আসবে। যদি 16 মার্কসের জায়গাতে 61 মার্কস বসানো, এবার 16-এর জায়গাতে 61 বসানো হলো, তাহলে প্রকৃত গড় যেটা, প্রকৃত গড়টা বেশি না কম হবে? প্রকৃত গড়টা 61 মার্কসের জায়গাতে 61 বসিয়ে ক্যালকুলেশন করা হলো, তাহলে আমার প্রকৃত যে গড় মানটা এটা কি বেশি হবে না কম হবে? কম, ভেরি গুড দেবনাথ, কম। তাহলে কম মানে কি? মাইনাস করতে হবে, কম মানে হচ্ছে মাইনাস। এবার আমরা কি করব, নিচে আমার যতজন ছাত্র ছিল এটা চলে আসবে নিচে, উপরে বেশি আর কম যেটা ছিল তাদের মধ্যে ডিফারেন্স 61 মাইনাস 16, দিস ইকুয়াল টু 35 মাইনাস 61 মাইনাস 16 হচ্ছে এটা হচ্ছে 5 আর হচ্ছে 1 2 45/20। তো 45/20 যদি আমরা করি তো এটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, আর 5 দিয়ে 4 দিয়ে, আর 5 দিয়ে 4 5 20, 5 9 45, দ্যাট মিনস 5 9 45, 4 5 20, দ্যাট মিনস 35 মাইনাস 9/4, 9/4, 9কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, 9কে 4 দ্বারা, 4 দুগুণে 8, 1 চলে আসবে 0.0, আবার 4 দুগুণে 8 মানে 20 চলে আসবে, 2.25 চলে আসবে, 2.25, দিস ইকুয়াল টু, এটা যদি মাইনাস করো তাহলে আসবে 32.75। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। তো এটা আমাদের 26 27 সেম টাইপের প্রবলেম ছিল। তো তো এই ধরনের অঙ্কে ভুলবশত মার্কস যেখানেই বসানো থাকবে তাহলে প্রকৃত যে গড়টা থাকবে এটা লিখে নেবে, কম বা বেশি এটা শুধু তোমার বিচার করতে হবে, কম না বেশি। কম হলে মাইনাস, আগে যেমন বেশি ছিল এটাতে প্লাস করলাম, কমে মাইনাস, আর যেটা উপরে হবে সঠিক মার্কস আর ভুল মার্কসের মধ্যে ডিফারেন্সটা বসাবে, আর নিচে যতজনকে নিয়ে কাজ করবে। এতটুকু মনে রাখতে পারলে এই প্রশ্নটাকে ইজিলি সলিউশন করে নিতে পারবে, আর এইভাবে করলে তোমার ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে। এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নের দিকে। ছয়টি সংখ্যার গড় মান ছিল 20,
6টি সংখ্যার গড় মান 20, যদি একটি সংখ্যা সরানো হয় তবে গড় মান হয় 15, তবে যে সংখ্যাটি সরানো হলো সেটি কত আসবে? 6টি সংখ্যার গড় মান ছিল 20, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যার গড় মান ছিল 20। এর মধ্যে থেকে র্যান্ডমলি একটি সংখ্যা সরিয়ে নেওয়া হলো। একটা সংখ্যা যদি আমরা এখান থেকে সরাই তাহলে আমরা কয়টা সংখ্যা পাবো? 1 2 3 4 5, এই 5টা সংখ্যা থাকবে। এই 5টা যে সংখ্যা দাঁড়ালো তাদের গড় মান দাঁড়ালো 15, গড় মান হচ্ছে 15। তার মানে যে সংখ্যাটা সরালাম এটা কত আসবে? তার মানে আমার 6টা সংখ্যার গড় মান ছিল 20, তাহলে 6টা সংখ্যার সমষ্টি কত আসবে? 6 × 20, 6টা সংখ্যার সমষ্টি। একটা সংখ্যা সরানোর পর 5টা সংখ্যা রইল, এই 5টা সংখ্যার গড় মান কত? 5 × 15, ঠিক আছে? তার মানে আমি যে সংখ্যাটা সরালাম সেটা হবে কি আমাদের 6টা সংখ্যার গড় মান ছিল 6 × 20, আর 5টা সংখ্যা আমরা একটা সংখ্যা সরানোর পর যে 5টা সংখ্যা হলো তাদের গড় মান হচ্ছে 15, তাহলে তাদের সমষ্টি হচ্ছে এটা। তার মানে হচ্ছে 120 মাইনাস 5 × 75, দিস ইকুয়াল টু চলে আসবে আমাদের 45। তাহলে যে সংখ্যাটা সরানো হলো সেটা হবে 45। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আবারও একবার রিপিট করে দিচ্ছি যে 6টা সংখ্যা ছিল, তাদের গড় মান ছিল 20। এখান থেকে আমরা একটা সংখ্যা মাইনাস করলাম, একটা সংখ্যা মাইনাস করা হলো, 5টা সংখ্যা দাঁড়ালো। এই 5টা সংখ্যার সমষ্টি বলছে 15, তাহলে যে সংখ্যাটা আমরা সরালাম সেটার মান কত হবে? তো আমরা 6টা সংখ্যার সমষ্টির থেকে যদি পরের যে 5টা সংখ্যার সমষ্টি মাইনাস করি তাহলে অবশ্যই যে সংখ্যাটা সরিয়ে নিয়েছি সেটার আনসার আমরা পেয়ে যাব। তো সুরেন্দ্রনাথ 45, জুই চৌধুরী 45, রুম্পা দেবনাথ 45। তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নটার আনসার তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই জানাবে। দেবজ্যোতিনাথ 45, যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরের প্রবলেমের দিকে চলে যাচ্ছি। মণিদীপা দাস 45, ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 29, 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি। যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয় তবে 1 কেজি বৃদ্ধি পায়, তবে শ্রেণীকক্ষে কতজন শ্রেণী শিক্ষকের ওজন কত? বলছে 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি। 25 জন ছাত্র ছিল, তাদের গড় ওজন ছিল 50 কেজি, তাহলে 25 জন ছাত্রের মোট ওজন দাঁড়ালো 50 কেজি। এবার যদি শ্রেণী শিক্ষক, তাহলে 25 + 1 26, 25 + 1 হলো 26, 26 ইন্টু একজন শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয়, গড় মান 1 বৃদ্ধি পায়, 1 মানে হচ্ছে 51। তার মানে হচ্ছে এবার শ্রেণী শিক্ষকের ওজন কত? তাহলে 26 × 51 মাইনাস 25 × 50 যদি করি তাহলে আমরা শ্রেণী শিক্ষকের ওজন এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে একটা প্রসেস। যদি পরীক্ষা হলে একবারই ভুলে যাও তো এই মানে এটা হচ্ছে একদম ইজি প্রসেস, কিন্তু এখানে একটু আমাদের গুণটা করতে হবে। আবারও বলছি, 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি, তাহলে 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50, তাহলে 25 জন ছাত্রের মোট ওজন দাঁড়াবে 25 × 50। যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয় তাহলে শ্রেণী শিক্ষক যদি প্লাস করি 25 + 1 26 হয়ে যাবে, তাদের গড় ওজন দাঁড়াবে 51। তখন তাহলে শ্রেণী শিক্ষক সহ ছাত্রদের মোট ওজন দাঁড়াবে 26 × 51। দ্যাট মিনস আমি রুম্পা দেবনাথের কাছ থেকে পেয়ে গেছি 1326, 25 × 51 হচ্ছে 1326, আর হচ্ছে 25 × 50 হচ্ছে 1250, 1250। দ্যাট মিনস আমরা এটার আনসার পাবো 76। ইশাক, আমি বলছি এখানে বলছে যে 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি, তাহলে 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি, তাহলে 25 জন ছাত্রের মোট ওজন দাঁড়াবে 25 × 50, দ্যাট মিনস 1250। এবার বলছে এই 25 জনের সাথে তাদের শ্রেণী শিক্ষক যে ছিল তার ওজনটাও যুক্ত করা হলো। তাহলে শ্রেণী শিক্ষককে যদি যুক্ত করি তাহলে তাদের সংখ্যা কত দাঁড়ালো? 25 + 1 26, এবং তাদের যে আগের যে গড় মান 50 ছিল এটার থেকে গড় মান 1 বৃদ্ধি পেল,
তাহলে বর্তমানে তাদের গড় মান কত দাঁড়ালো 51। তো এবার বলছে শ্রেণী শিক্ষকের ওজন কত হবে। তার মানে শ্রেণী শিক্ষক সহ ছাত্রের ওজন থেকে যদি আমরা শুধু ছাত্রদের ওজনটাকে মাইনাস করি, শ্রেণী শিক্ষক সহ ছাত্রের ওজন হচ্ছে 26 × 51 1326, আর শুধু ছাত্রদের ওজন হচ্ছে 25 × 50 1250, এটা হচ্ছে 76। এটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা পদ্ধতিতে আমরা একটা পদ্ধতিতে আমরা বের করতে পারি। আরেকটা যেটা করতে পারি আমরা, যেটা মুখে মুখে করতে পারি, এটা হচ্ছে 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি। 25 জন ছাত্রের গড় ওজন 50 কেজি। যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয়, গড় মান 1 বৃদ্ধি পায়। তাহলে এবার 26 জনের গড় মান, শ্রেণী শিক্ষক সহ কতজন দাঁড়ালো 26 জন, 26 জনের গড় মান কত হলো 51। আগে কত ছিল 26 জনের গড় মান 51, আগে কত ছিল 50। তাহলে আগের গড় মান প্লাস কত বৃদ্ধি পেল, 1 1 করে 26, মানে 26 × 1 দিস ইকুয়াল 26 × 1 দিস ইকুয়াল টু 76। এইভাবেও আমরা বের করতে পারি। 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50, যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয় তবে গড় মান 1 বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে আমাদের 25 জন ছাত্রের গড় মান যেটা ছিল এটা প্লাস, এবার 25 জন ছাত্র সহ কতজন হলো 26 জন, 26 জনের গড় মান কত করে বৃদ্ধি পেল 1 করে, 26 × 1, তাহলে 50 + 26 × 1 হচ্ছে 76। এইভাবেও ক্যালকুলেশন করতে পারো অথবা এইভাবেও করতে পারো, যার যেটা ভালো লাগে। আবারও বলছি যে 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50, তাহলে 50টা লিখলাম, আর এখান থেকে আমাদের 25-এর সাথে শিক্ষককে যুক্ত করা হলো, 26 হয়ে গেল। 26-এর সাথে কত বৃদ্ধি পেল, 1 কেজি বৃদ্ধি পেল, 26 × 1 দিস হলো 50 76। এই প্রসেসটা নিতে পারো বা এই প্রসেসটা নিতে পারো, যার যেটা ভালো লাগে। বোঝা গেল এটা? তো আমরা চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নের দিকে। এটা বোঝা গেল তো? সন্তোষ, ক্লিয়ার, ভেরি গুড। তোমরা বাড়িতে আবার দেখবে, কারণ আমরা সবগুলি ট্রিক্স নিয়ে আলোচনা মানে যে প্রবলেমগুলি যেগুলি সলভ করা যাচ্ছে সবগুলি আমরা শর্টকাট করে যাচ্ছি। তো এটি একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। একটু যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে থাকবে না। ত্রিশটি সংখ্যার গড় মান 40, অপর 40টা সংখ্যার গড় মান 30, তবে সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলি 30টি সংখ্যার যতগুলি সংখ্যা, 30টি সংখ্যার গড় মান হচ্ছে 40, 40টি সংখ্যার গড় মান হচ্ছে 30, তাদের গড় হচ্ছে আমাদের সংখ্যা কয়টা সংখ্যা, উপর নিচে হচ্ছে 30টা সংখ্যা প্রথমটাতে, পরেরটা হচ্ছে 40টা সংখ্যা। এবার 30টা সংখ্যার গড় মান হচ্ছে 40, মানে 30 × 40, প্লাস 40টা সংখ্যার গড় মান হচ্ছে 30, 40 × 30 বাই সংখ্যাগুলির সমষ্টি। 40টা সংখ্যা ছিল আর 30টা আর 40টা ছিল 30 + 40। এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই আনসার। কোয়েশ্চেন নাম্বার 30 যেটা বলছি, আমাদের এই ধরনের যদি থাকে 30টি সংখ্যার গড় মান 40, মানে 30টি সংখ্যার সমষ্টি কত হবে 30 × 40। 40টি সংখ্যার গড় মান 30, 40টি সংখ্যার সমষ্টি কত হবে 40 × 30। তাহলে মোট সংখ্যা কয়টা দাঁড়ালো, প্রথম ক্ষেত্রে 30টা, পরের ক্ষেত্রে 40টা, তার মানে 30 + 40। এইভাবে এটাকে সিম্পলিফাই করে নেবে, সিম্পলিফাই করে যেটা আসবে আনসার আসবে, এটাই আনসার, এই প্রশ্নের আনসার। রুম্পা দেবনাথ ক্লিয়ার, রাজীব দেবনাথ ক্লিয়ার। তো কোয়েশ্চেন নাম্বার 30 সম্পর্কে কারোর কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পেরেছো কিনা? 240/70, ওকে, ভেরি গুড রুম্পা দেবনাথ, তার মানে 2400/70। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 31 যেটা
আমরা 31 যেটা করতে যাচ্ছি, বলছে 10টি সংখ্যার গড় হলো 8, প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করা হয়, তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? 30টি সংখ্যার গড় হলো 7, 30টি সংখ্যার গড় হলো 7, প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করা হয়, তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? 10টি সংখ্যার গড় হলো 7, যদি প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করা হয় তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এই ধরনের অঙ্কে আমরা যেটা করতে পারি, 10টি সংখ্যার গড় হলো 7, প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করা হয়, প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করা হয়, তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো যত দ্বারা গুণ করবে, প্রতিটি সংখ্যাকে যত দ্বারা গুণ করব, আমাদের গড়টাও এত গুণ বেড়ে যাবে। ঠিক আছে, প্রতিটি সংখ্যাকে আমরা যত দ্বারা গুণ করব, আমাদের গড়টাও তত বেড়ে যাবে। তাহলে 10টা সংখ্যা, এখানে আমার 10টা সংখ্যা, 15টা সংখ্যা, 13টা সংখ্যা, এগুলি কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের শুধু পাজল করার জন্য। গড় 7, প্রতিটি সংখ্যাকে যদি 12 দ্বারা গুণ করা হয় তাহলে তার গড় হবে 7 × 12, দিস ইকুয়াল টু 84। যদি বলতো প্রতিটি সংখ্যাকে যত দ্বারা গুণ করা হবে, গুণফল মানে গড় তত বেড়ে যাবে। প্রতিটি সংখ্যাকে যত দ্বারা গুণ করা হবে, গড় তত বেড়ে যাবে। তার মানে প্রতিটি সংখ্যাকে যদি আমরা n দ্বারা ইন্টু করি, তাহলে আমাদের গড় দাঁড়াবে 7 × n, দিস ইকুয়াল টু 7n। কথা বুঝতে পারছো কিনা? এবার যদি আমাদের প্রশ্ন হতো যে আমাদের সাপোজ ধরো 20টি সংখ্যার, আমরা ধরলাম যে 20টি সংখ্যার গড় হচ্ছে 20টি সংখ্যার গড় 5। এবার প্রতিটি সংখ্যাকে আমরা ইন্টু 6 করলাম, প্রতিটি সংখ্যাকে 6 দ্বারা গুণ করা হলো, তাহলে আমাদের গড় কত দাঁড়াবে? আমার প্রশ্নটা বুঝতে পারছো কিনা? যে 20টি সংখ্যার গড় হচ্ছে 5, 20টি সংখ্যার গড় হচ্ছে 5, প্রতিটি সংখ্যাকে আমরা 6 দ্বারা ইন্টু করলাম, তাহলে নতুন গড় মান কত আসবে? 5 × 6, ভেরি গুড। প্রতিটি সংখ্যার গড় দাঁড়াবে 5 × 6, দিস ইকুয়াল টু 30। তার মানে তোমরা বুঝতে পারছো যে গড়কে যদি আমরা প্রতিটি সংখ্যার 20টি সংখ্যার গড় হচ্ছে 5, এবার প্রতিটি সংখ্যাকে যত দ্বারা গুণ করব, গড় এত গুণ বেড়ে যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলে নেই যে এই ক্ষেত্রে গড়ের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার সাথে যত গুণ করবে তত গুণ বেড়ে যাবে, যত গুণ করবে তত গুণ বাড়বে। যত যোগ করবে প্রতিটি সংখ্যার সাথে যদি +2 করো, তাহলে গড় +2 বৃদ্ধি পাবে। প্রতিটি সংখ্যার থেকে যদি 2 বিয়োগ করো, গড় 2 কমবে। ঠিক আছে, আবারও বলছি যে প্রতিটি সংখ্যার সাথে যদি যত দ্বারা গুণ করা হবে, গড় তত বেড়ে যাবে। প্রতিটি সংখ্যার সাথে যত যোগ করা হবে, গড় তত, মানে 2 যদি যোগ করি তাহলে গড় 2 বেড়ে যাবে। প্রতিটি সংখ্যার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে গড় 2 কমে যাবে। এই হচ্ছে আমাদের গড়ের সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগের সিস্টেমটা। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। যদি মনে দেবা, যদি সেম নাম্বার না থাকে তাহলে এটা হবে না, যদি সেম নাম্বার না হয় তাহলে এটা হবে না। ঠিক আছে, এটা শুধু সেম নাম্বারের জন্য। এটা সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 1 পয়েন্ট আমাদের বলছে আলাদা আলাদা নাম্বার দিয়ে অ্যাড বা মাল্টিপ্লাই হলে আমরা এটা এভাবে করতে পারবো না। এই সিস্টেমে আসতে গেলে, এই প্রসেসে আসতে গেলে আমাদের সেম নাম্বার অ্যাড করতে হবে, সেম নাম্বার বিয়োগ করতে হবে, সেম নাম্বার মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে সেম নাম্বার মাল্টিপ্লাই করলে আমাদের গড়টা এত গুণ বেড়ে যাবে বলতে পারবো। কিন্তু আলাদা আলাদা যদি নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের নর্মাল ক্যালকুলেশন করতে হবে, নর্মাল ক্যালকুলেশন। এবার এটার জন্য
এত সংখ্যাগুলির গড় নির্ণয় করো। তার মানে হচ্ছে 1.11, 0.01, 0.101, 101, তারপরে হচ্ছে 0.001, 001, তারপরে 0.11। এই সংখ্যাগুলির সমষ্টিকে ভাগ করতে হবে কত দিয়ে? আমাদের কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা, ডিভাইডেড বাই 5। আচ্ছা, এলডিসিতে এই ধরনের এসেছিলো না? তো এখানে হচ্ছে আমাদের 1 + 1 হবে 2, এটা আসবে 1, 1, 3, এখানে আসবে 1, 2, 3, 1.332, তার মানে আমাদের গড় দাঁড়াবে 1.332 ডিভাইডেড বাই 5টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা। দিস ইকুয়াল টু এটাকে ভাগ করলে পরে এই রেজাল্টটা চলে আসবে 0.2664। তো এটা তো নর্মাল আমাদের, শুধুমাত্র দশমিকের পরে যোগ বিয়োগের যাতে তোমাদের পাজল করতে পারে, মানে পাজল করার জন্য এই প্রবলেমটা, আদারওয়াইজ এটা নর্মাল প্রবলেম। এটাকে 5টা সংখ্যা ছিল, 5টা সংখ্যার সমষ্টিকে 5 দিয়ে ভাগ করে দাও, যৌগিক গড় বেরিয়ে যাবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। 7, 5, 13, x এবং 9 দ্বারা 9 সংখ্যাগুলির গড় মান 10 হলে x এর মান কত হবে? তো 7, 5, 13, x, 9 এই সংখ্যাগুলির গড় মান। তো সংখ্যাগুলির গড় মান মানে কি? সংখ্যাগুলির সমষ্টি ডিভাইডেড বাই 5। তার মানে হচ্ছে 7 + 5 + 13 + x + 9। এই সংখ্যাগুলির সমষ্টি ডিভাইডেড বাই কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 5। এই সংখ্যাগুলির গড় মান হচ্ছে আমাদের 10। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, নিচে আসবে 5, উপরে 7, 5, 13, এটা চলে আসবে 7, 13, 20, 25, 25 আর 9 হবে 34, 34 প্লাস x ইকুয়াল টু 50, और 34 প্লাস x ইকুয়াল টু 5 × 10 ইন্টু হয়ে যাবে, 5 × 10 হবে 50, 34 प्लस x, 34 प्लस x इक्वल टू 50, और x इक्वल टू 50 माइनस 34, दिस इक्वल टू 16। তো এই প্রশ্নের আনসার দাঁড়াবে আমাদের 16। ঠিক আছে, আবারও বলছি, এটা আমাদের অর্ডিনারি প্রবলেম, যেটা 7, 5, 13, x, 9 এর গড় হচ্ছে 10। তো 7 + 5 + 13 + x + 9 ডিভাইডেড বাই 5 হচ্ছে গড়, এটা হচ্ছে 10 দেওয়া প্রশ্নে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করে আমরা x এর মান পেয়ে যাই, x এর মানটা আমরা পেলাম 16। তার মানে হচ্ছে আমাদের এই প্রশ্নে x এর আনসার আসবে 16। তো আশা করি এই প্রশ্নটার মধ্যে তোমাদের কারোর কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন বলছে 37টি সংখ্যার গড় হলো 18, প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হলো। তাহলে প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করলে আমাদের গড় দাঁড়াবে 2 কমে যাবে 18 - 2 ইকুয়াল টু 16। তবে নতুন গড় মান কত হবে? তো আগে যেটা বলছিলাম এটারই প্রয়োগ এখানে। 36টি সংখ্যার গড় হলো 18, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন গড় মান কত হবে? এটা ছিল 16। তো এই ছিল আমাদের যে তোমাদের অ্যাভারেজ বা যৌগিক গড়ের জন্য পিডিএফটা আমি রেডি করেছিলাম। সেই পিডিএফের 34 কোয়েশ্চেন ছিল, 34 কোয়েশ্চেনের 34টি সলিউশন আমি